বাংলাদেশের যদি 0.5% লোক চিনে, আমাকে চিনতে হয়তো বা, আর অন্যদের বিএনপি নেতাদের কথা তো বাদই দিলাম, বাট এদেরকে কিন্তু ওই একটা লোকও চিনতো না। সেই জায়গা থেকে তারা আজকে এসে জাতিকে যে স্বপ্নটা দেখানোর পরিবর্তে তারা, আমি মনে করি, ঔদ্ধত্য আচরণ করছে। সংস্কার আগে, নির্বাচন পরে। আরে বাবা, তোমরা কি কি করতে চাও সেটাই তো স্পেসিফিকলি বলতে পারলা না। মুখে শুধু বুলি আউড়িয়ে যাচ্ছে যে সংস্কার করতে চাই। সংস্কারটা কি, কোথায়? দেশটা তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের একটা জবাবদিহিমূলক সরকার দরকার। মানুষের ভোটের অধিকার তিনবার কেড়ে নেওয়া হয়েছে। জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সেখানে সেটা না বলে ওনারা বলছেন যে আমরা সংস্কার আগে চাই, তারপরে নির্বাচন। যারা বেসিকলি কম্পিটেন্ট না, তাদেরকে নিয়ে একটা দেশ চালাচ্ছেন ক্রান্তিকালে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকালে একটি সরকারকে চালাচ্ছেন। এবং এই সরকার তাদের প্রজ্ঞা এবং দূরদর্শিতার অভাবে যে কাঙ্ক্ষিত যে আমাদের পরিবর্তনটা ছিল, মানুষের যে আশাটা ছিল, সেটা তো ওনারা পূরণ করতে পারছেন না। সর্বত্র আপনি দেখছেন যে বিশৃঙ্খলা। ডক্টর মনজুর চৌধুরী সাহেব সুন্দরভাবে একটা কথা বলেছেন যে ছাত্ররা দল করবে। সো will that be a part-time political party? ছাত্ররা তো পড়াশোনাও করবে, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে আসলে কিছু তরুণ এবং এদের সমন্বয় একটি দলের কথা হয়তো বা ইউনূস সাহেব বলতে চেয়েছেন, এবং উনি এটা আলোচনার জন্য না, উনি বলেই দিয়েছেন। উনি দাভোসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ফিনান্সিয়াল টাইমসকে উনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে স্পষ্টতই বলেছেন যে ছাত্ররা তাদের কাছে যে প্রশ্নটা করেছে যে তারা কি করবে, তাদেরকে তো কেউ চেনে না, তাদের একটা সংসদে একটা প্রতিনিধিত্ব থাকবে না। উনি বললেন কেন? না, অবশ্যই তোমরা পুরো জাতি তোমাদেরকে চেনে, এবং তারা যা করতে চাচ্ছে সেই বিষয়ে তিনি তাদেরকে সুযোগ দিতে চাচ্ছেন, সুতরাং তারা এটা করবে, which is a political party। এই জায়গাতে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে উনি এইটার পেছনে আছেন এবং সমর্থন দিচ্ছেন। ওনার যেই নিরপেক্ষ ভূমিকাটা আমরা আশা করেছিলাম একটি স্বৈর শাসকের একনায়কতন্ত্র পতনের পর, সেটা তিনি সম্পূর্ণরূপে হারিয়েছেন এই জায়গাতে। এবং এরপরে উনি আরো কিছু কথা বলেছেন যেটা অত্যন্ত ডিফেমিং, আমাদের মানহানিকর রাজনীতিবিদদের জন্য। তারা বলেছেন যে, তিনি বলেছেন যে রাজনীতি তোমরা যখন করবা তখন বিভিন্ন রাজনীতিবিদ এটার মধ্যে এসে পড়বে, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা, অ্যাজ ওয়েল অ্যাজ তাই আমরা জানি তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। রাজনীতি উনি জেনারেলাইজেশন করে ফেলেছেন, সকল রাজনীতিবিদকে একটা জায়গায় নিয়ে এসছেন। এই জায়গাটা অনাকাঙ্ক্ষিত ছিল, এবং ওনার নিরপেক্ষতাটা উনি হারিয়েছেন ডে ওয়ান থেকে। উনি ছাত্র জনতার এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে উনি সবসময় বলেছেন যে ছাত্রদেরই একটি আন্দোলনের ফসল। দেখুন, আমরা রাজনীতিতে বিগত 15টি বছর এই স্বৈর শাসকের বিরুদ্ধে জেল জুলুম, অপহরণ, গুম, এই হত্যা নির্যাতনের বিরুদ্ধে থেকে আমরা রাজপথে সোচ্চার ছিলাম। এবং সর্বশেষ যেটা হয়েছে, এটা একটা কোটা আন্দোলন ছিল, এবং সেখানে তারা 9টি দফায় এনেছিল। একসময় তারা তাদের আন্দোলনটাকে স্থগিত করলো, কিন্তু পরবর্তীতে এই রাজনৈতিক দলগুলোই আমরা মাঠে ছিলাম। আমি গ্রেফতার হয়েছি 22শে জুলাই, নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়েছি, 12 দিন রিমান্ডে ছিলাম। আমাদের 12 দলীয় জোট, আমরা আন্দোলনের সম্মুখে ছিলাম। সেখানে থেকে আমরা যেই পরিশেষে কি হলো, আমাদের যে এই এক দফা ছিল, এটা নিয়ে অনেকেই কথা বলেন না। এক দফা এক দাবি, শেখ হাসিনার পতন। ছাত্ররাও কিন্তু, যদি ছাত্রই বলি বা যারা ওই সময়ে কর্মসূচি ঘোষণা করতেন, তারাও কিন্তু সেই রাজনৈতিক দলের এক দফা দাবিটাকেই সামনে এনে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সেখানে আপামর জনগণ বাংলাদেশের মাঠে নেমে এসেছিল শেখ হাসিনার পতনের জন্য। সো ডক্টর মোহাম্মদ ইউনূস তার অ্যাবসলিউটলি, উনি তার নিরপেক্ষতা, নন পার্টিসান আমরা ভেবেছিলাম, সেটা হলো না, তিনি রাখতে পারেননি, এবং এটা একটা গভীর সংকট ডেকে আনবে বাংলাদেশে। মঞ্জুর ভাই যেটা বলেছেন যে ইয়েস, দেয়ার ওয়ার কিংস পার্টিস, আমরা দেখেছি যে উনি জিয়া রহমান সাহেবের আমলেও কথা বলেছেন। আমি সেই প্রেক্ষাপটটা যেতে চাই না, সেটা একটু ভিন্ন প্রেক্ষাপট ছিল। বাংলাদেশের স্বাধীনতার 9 বছরের মাথায় সেটা দরকার ছিল, ইট ওয়াজ ভেরি নেসেসারি। সেই জায়গাতে উনি রাষ্ট্রপতি প্রথমে নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে একটি রাজনৈতিক দল ঘোষণা করেছিলেন, বা জাগো দল থেকে জাতীয়তাবাদী দল। এরশাদ সাহেব প্রিটি মাচ দ্য সেম ওয়েতে এসেছিলেন,
1/11-তে আমরা দেখেছি ফেরদৌস আহমেদ কুরেশির পিডিপি যেটা করেছিলেন ওনারা, কিন্তু পিডিপি মুখ থুবড়ে পড়েছিল, সেটা কোনো আমরা রাজনীতিতেই এখন তারা আর নেই, সেখান থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা হয়েছিল। এবার যেটা হতে চাচ্ছে, ইউনূস সাহেব স্পষ্টতই বলে দিয়েছেন তারা সুসংগঠিত করছে, ওনার ব্লেসিংস আছে এবং তারা সেটা করবে, কিন্তু কাদের নিয়ে করবে সেটা হলো প্রশ্ন। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, মানব জমিনে বেশ বড় একটি নিউজ এসছে যে ছাত্ররা সকল অনেকের সাথেই যোগাযোগ করছে, তারাও কিন্তু ওই যে ইউনূস সাহেবের কথার কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, এই দেশের রাজনীতিবিদদের সাথেই যোগাযোগ করেছে, আমাদের সাথেও যোগাযোগ করছে, অনেকের সাথেই যোগাযোগ করছে, কিন্তু উনি বলছেন যে তোমরা কি এই দেশের রাজনীতিবিদদের থেকে দূরে রাখতে পারবা, বাট তারা তাদের শরণাপন্নই হচ্ছে, তাদের একটা মুখপাত্র দরকার, তাদের দলের একজন স্পোকসম্যান বা মানুষ যাকে চেনে, তাই না? এই যে ছোট ছেলেগুলো, এদেরকে আপনারা চেনেন কয়দিন? 6 মাস? we haven't heard about them. জুলাইয়ের আগে তো আমরা এদেরকে চিনতামও না, এদেরকে কেউ চিনতাম না, তাই না? বাংলাদেশের যদি 0.5% লোক চিনে, আমাকে চিনতো হয়তো বা, আর অন্যদের বিএনপি নেতাদের কথা তো বাদই দিলাম, বাট এদেরকে কিন্তু ওই একটা লোকও চিনতো না। সেই জায়গা থেকে তারা আজকে এসে জাতিকে যে স্বপ্নটা দেখানোর পরিবর্তে তারা, আমি মনে করি, ঔদ্ধত্য আচরণ করছে। সেখান থেকে এবি পার্টির একসময় সম্পাদকীয় পদে ছিল, জাতীয় নাগরিক কমিটি করছে, আক্তার, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমরা জানি, এই সমস্ত ছেলেরা আসছে, তারা রাজনীতি করতে চাচ্ছে, আমরা সাধুবাদ জানাই। এবং অনেকেই আছে যে আপনি নিশ্চয়ই জানেন, এখানে অনেকেই আছে গণ অধিকার পরিষদে ছিল, যেটা আন্দোলনের 5 আগস্টের পরে বিভিন্ন নিজেও বলেছে। তারপরে এই আক্তারকেও তো আমি টকশোতে আনতাম গণ অধিকার পরিষদের হিসেবে। সেটাই আমি বলছি আপনাকে, যে এরা তো আগে একটি রাজনৈতিক দলের কর্মী বা নেতা হিসেবে ছিলেন, তারা এসে এখন নাগরিক কমিটি করেছে, তারা জাতিকে নতুন বন্দোবস্তের কথা বলছেন, রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, অ্যাজ ইফ আমরা যেই সংস্কারের কথা বলেছি 2022 সালে যুগপৎ আন্দোলনে, আমরা 22টি দল, আমাদের সেই আন্দোলনের সর্ববৃহৎ দল বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান সেই সংস্কারগুলো কিন্তু 31টি দফা সংস্কার ঘোষণা করেছিলেন, এবং তিনি এও বলেছিলেন সংস্কারটি একটি চলমান প্রক্রিয়া, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেটা আমরা সকল সময় আমরা পরিবর্তন করব। কিন্তু দেখেন, এরা সংস্কারের কথা বলছে, বিগত 6 মাসে তারা কি একটি সংস্কারের কথা বলতে পেরেছে যে আমরা এই সংস্কারগুলো করতে চাই? সংস্কার আগে, নির্বাচন পরে। আরে বাবা, তোমরা কি কি করতে চাও সেটাই তো স্পেসিফিকলি বলতে পারলা না, মুখে শুধু বুলি আউড়িয়ে যাচ্ছে যে সংস্কার করতে চাই। সংস্কারটা কি, কোথায়? দেশটা তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের একটা জবাবদিহিমূলক সরকার দরকার। মানুষের ভোটের অধিকার তিনবার কেড়ে নেওয়া হয়েছে, জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, সেখানে সেটা না বলে ওনারা বলছেন যে আমরা সংস্কার আগে চাই, তারপরে নির্বাচন। আপনি যদি খেয়াল করে থাকেন, যে সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছে, তারাও কিন্তু প্রস্তাব দিয়েছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী সংস্কার। 6 মাস, 18 মাস, 12 মাস এবং 48 মাসের সংস্কার প্রস্তাব এখানে প্রত্যেকে রেখেছেন, আলী রিয়াজ সহ, বদিউল আলম মজুমদার সবাই রেখেছেন, কোনটায় কতদিন লাগবে। আমাদের অন্তর্বর্তী সরকার সহ যারা সংস্কার করছেন, তারা কি ইভেন বলেছেন যে না, আমরা অ্যাটলিস্ট মধ্যমেয়াদী 12 মাসের মধ্যে এই সংস্কারগুলো করতে চাই, কিংবা এই স্বল্প মেয়াদী সংস্কারগুলো করি আমরা একটা। কিন্তু আপনার কি মনে হয় যে সংস্কারের নাম করে আসলে দলটাকে গোছানোই তাদের মেন উদ্দেশ্য? এরকম কি মনে হচ্ছে? ইটস জাস্ট সময়ক্ষেপণ করা হচ্ছে। দলটা গোছানোর উদ্দেশ্য, দলের তো কোনো আত্মপ্রকাশই হয়নি, দল গোছাবে কোথা থেকে? আগে দেখি কারা আসুক, তারপরে না গোছানোর ব্যাপার। আপনি একটা বাসা নেন, ওই বাসায় কি কি আসবাবপত্র লাগবে, কি দিয়ে সাজাবেন, সেটা তো আপনি আগে থেকে চিন্তা করে রাখলে বাসার কোথায় কি বসাবেন সেটাই জানবেন না, তাই না? সো আমি তো এখনো জানি না, বুঝতেই পারছি না তারা কতটুকু সফল হবে, কারণ এইভাবে ঢাক ঢোল পিটিয়ে এই যে নিরপেক্ষ অবস্থানটাকে হারিয়ে সরকারি মদতপুষ্ট যেই দলগুলোই বাংলাদেশে এসছে, বেসিকলি আমি অথবা যেই দলগুলো বলতে জাতীয় পার্টি তারপরেও কোন রকমে আছে, লেজুর ভিত্তি করেও টিকে আছে, বাট এরপরের যে 111 যে সরকারটা ছিল, সেইখানে কিংস পার্টি তো হারিয়ে গেছে। সো আমি ঠিক কিংস পার্টি হিসাব ওই জায়গাটায় যেতে চাই না। একটি নতুন দল করার অধিকার সবার আছে, এই তরুণরা যারা আছে
তারা জাতিকে স্বপ্ন দেখাতে পারে, তারা তাদের আদর্শ কি সেটাও তো জানি না। পপুলিস্ট রাজনীতি করার জন্য যদি আজকে আমরা রাজনৈতিক দল খুলি, সেইটা দোকান খোলার মতোই অবস্থা হয়ে যাবে, কিছুদিন পরে সেই দোকানে কাস্টমার থাকবে না কিন্তু। সো এই ক্ষেত্রে আমি মনে করি ইউনূস সাহেব প্রতি যে জাতির একটা আস্থা ছিল। মঞ্জুর ভাই বলেছেন যে হ্যাঁ উনি অনেক আগেই নিরপেক্ষতা হারিয়েছেন, তারপরেও আমরা আশা করেছিলাম উনি ওনার নিরপেক্ষ জায়গাটায় থাকতে পারবেন এবং সেই জায়গায় আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবেন। আরেকটি কথা ছোট করে বলে নিই আমি, যেটা হলো যে উনি সবসময় ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ বা তরুণরাই আগামীর ভবিষ্যৎ বলেন। ওনার বয়স 84, ওনার যে ক্যাবিনেটটা আছে সেটার গড় বয়স কত আমি একটু জিজ্ঞেস করতে চাই। That is way 65 plus. হাসান আরিফ সাহেব ছিলেন এবং অন্যান্যরা যারা আছেন এখানে, রেজওয়ানা চৌধুরী, আসিফ নজরুল এবং এই তিনজন, এর বাদে সবারই 70-এর ঊর্ধ্বে বয়স। উনি তো বৃদ্ধ, যারা বেসিকলি কম্পিটেন্ট না, তাদেরকে নিয়ে একটা দেশ চালাচ্ছেন ক্রান্তিকালে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকালে একটি সরকারকে চালাচ্ছেন এবং এই সরকার তাদের প্রজ্ঞা এবং দূরদর্শিতার অভাবে যে কাঙ্ক্ষিত যে আমাদের পরিবর্তনটা ছিল, মানুষের যে আশাটা ছিল, সেটা তো ওনারা পূরণ করতে পারছেন না। সর্বত্র আপনি দেখছেন যে বিশৃঙ্খলা। গণমাধ্যম সংস্কার কমিশন একটা করেছে, আপনারা দেখেছেন 22শে জানুয়ারি একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, সেখানে ওনার অনুমতি ক্রমে হয়েছে, সেখানে 48 জনের নাম আছে, তার মধ্যে পলাতক টিভি মালিকরা আছেন, জেলে আছেন যারা, এবং গণমাধ্যমের সংস্কার করবেন সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার আমলের নিয়োগকৃত বা যে সমস্ত টিভিতে মালিকদের লাইসেন্স দেওয়া হলো তাদেরকে দিয়ে। এই জায়গাগুলো ওনারা দেখেন না। আমরা এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না।